সেখানে বিডিও অফিসের ভেতরে হেনস্থা করা হয়, বিডিও অফিসের ভেতরে বিক্ষোভ হয় এবং অভিযোগ উঠছে তৃণমূলের দিকে ভাদুরিয়া ব্লক ৩৩ জন জীবিত ভোটারকে ফর্ম 7 ফিল আপ করিয়ে মৃত ঘোষণা করার চেষ্টা, এই অভিযোগ উঠছে এবং গণ্ডগোল হচ্ছে ভাদুরিয়া। ধরুন ব্যাপারটা হচ্ছে ফর্ম 7 এটা নিয়ে অনেক বৈষম্য হচ্ছে, রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণে অনেক ক্ষেত্রে অনেকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে জমা করা হচ্ছে। বাদুড়িয়া নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় সঠিকভাবে তদন্ত করলে দেখা যাবে অনেকের বিরুদ্ধে এই ধরনের ফর্ম জমা করা হয়েছে। সে বৈধ নাগরিক, জীবিত, তারপরও তার বিরুদ্ধে হচ্ছে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। সংবিধান যেখানে আর্টিকেল 326 আমাকে ভোটদানের স্বাধীনতা দিয়েছে, অন্যায়ভাবে অহেতুকভাবে ফর্ম 7 দিয়ে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার যে অপচেষ্টা চলছে, এর আমি চরম বিরুদ্ধে। দুটো জায়গায় এনআইএ তদন্ত, একটা হচ্ছে তমলুকের সমবায় নির্বাচনে বিস্ফোরণ, সেখানে এনআইএ তদন্ত দেখাতে রাজ্য সরকার হাইকোর্টে ছুটল। আর বেলডাঙ্গার ইস্যুতে এনআইএ তদন্ত অসহযোগিতা করছে রাজ্য পুলিশ। বহরমপুর জেলা সুপার নিজেই আদালতে জানিয়েছে এবং পুলিশ এক্সপার্ট ভ্যান দিয়ে তাদেরকে কলকাতা আনা হচ্ছে। দুটো ক্ষেত্রে এনআইএ তদন্ত। দেখুন, বেলডাঙ্গা বলুন বা এটা, এই বিষয়গুলোতে এনআইএ যে একটা দেশের গুরুত্বপূর্ণ সংস্থা, তদন্তকারী সংস্থা, যেখানে সেখানে এনআইএর যে ক্ষেত্রে ব্যবহার বিরোধী দলনেতা চিৎকার চাচামেচি করছে, যে লেভেলটা আছে সেটা কি নিচে নামিয়ে আনা হচ্ছে না, এটা ভাবতে হবে। আর বেলডাঙ্গার ক্ষেত্রে আমি এটা জোর গলায় বলছি, যাদেরকে গ্রেফতার করেছে বর্তমানে তাদের অধিকাংশকে খোঁজ নিয়ে দেখুন, তারা নিরহ ধরে শুধু সংখ্যা বাড়ানো, আজকে সংখ্যা বাড়ানোর চক্করে পড়ে মমতা ব্যানার্জির দলের পুলিশের, মমতা ব্যানার্জির পুলিশের চক্রে সাধারণ মানুষের কাছে নাজেহাল হবে। আর যখন অর্ডার হয়ে গিয়েছে, এনআইএ যখন দায়িত্ব পেয়েছে, তাকে সহযোগিতা করাতে হবে, এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে পড়ছে। বলছি গত দুদিন আগে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন মাদ্রাসা থেকে আইএস আইপিএস আইএএ বেরোচ্ছে না, শুধু যা বেরোচ্ছে সব সন্ত্রাস। প্রথম কথা বলছি, উনি জানেন না, ওনার কাছে তথ্য নাই। পশ্চিমবাংলা সরকারের আইএস আছেন, আইপিএস আছেন, পশ্চিমবাংলা অলরেডি ডিউটি করছে, ডিএসপি আছেন, বিসিএস অফিসার প্রচুর আছেন, যাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে। হরিচাঁদ ঠাকুরের নাম উনি জানেন নিশ্চিতভাবে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, প্রচুর নাম দিতে পারবো যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা। প্রশ্ন ওখানে নয়, প্রশ্ন হচ্ছে চিন্তা ভাবনার মানসিকতা। শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে রাজনৈতিকভাবে বেঁচে থাকতে চাইছে এরা। একটু জানিয়ে রাখতে চাই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সরকারি পশ্চিমবাংলায় আছে, প্রায় 50% টিচার্স নন মুসলিম। তো একটা ছেলে যদি সমাজ বিরোধী তৈরি হয়, তার টিচারদের নিশ্চিতভাবে অবদান থাকবে। সেই অবদানের 50% কিন্তু নন মুসলিমদের কাছে যাচ্ছে। এক নম্বর কথা, মাদ্রাসায় যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তার 18 থেকে 20% নন মুসলিম আছে। তাহলে 100টা যদি ছাত্র থাকে টোটাল মাদ্রাসাতে, অন্যায় অপকর্মের সাথে যুক্ত, তাদের ভাষায় কোড আনকোড ক্রিমিনাল, সমাজ বিরোধী, তাহলে অগ্নিমিত্রা পলদির ম্যাডামের বক্তব্য অনুযায়ী তাহলে 20% এরাও থাকছে। শুধুমাত্র সামনের রাজনৈতিক বৈতরণী যেটা আসছে, বিধানসভা নির্বাচন পার করতে হবে, পাবলিককে কি বলে পার করবে, এই জন্যই হচ্ছে। বাজেট 5,700 কোটি টাকা বলছে, ওটা সামনে রেখে অনেক কথা হচ্ছে, কিন্তু অগ্নিমিত্রা পল মহাশয়া টু দ্য পয়েন্ট কথা বলবে না। এই যে 5,700 কোটি টাকার মধ্যে কত টাকা খরচ হয় সে তথ্যটা কিন্তু দেবে না, কারণ তথ্য দিলে ধরা পড়ে যাবে। আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানিয়ে রাখতে চাই, এই বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে গোমরাহ করছে, ভুল পথে পরিচালিত করছে। যেই ব্লকে 20% মুসলিম আছে, সেই ব্লকগুলোকে সংখ্যালঘু ব্লক বলে চিহ্নিত করা হয়। স্কুল এডুকেশনে, মাদ্রাসা এডুকেশন, মাইনরিটি অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্টে যে টাকা আছে, ওখানে সেটা খরচ করে। শুধুমাত্র মাদ্রাসায় খরচ হয় না, স্কুলেও খরচ হয়। তাহলে এই কথাগুলো ওনারা বলেন না, এই জন্যই বলে না, মানুষকে বিভ্রান্ত করার জন্যই তারা এইগুলো চুপ থাকে। আর যেগুলো অনৈতিক কথা, অন্যায় কথা, সেগুলো জনমানুষে বলে। এখন দেখার বিষয়, রাজ্য প্রশাসন
মাননীয় বিধায়ক মহাশয়ের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। আচ্ছা, একটা জল খালি গায়ে বাটি হাতে নিয়ে বিক্ষোভ করছে সিভিল ডিফেন্স। তাদের বক্তব্য যে রাজ্য সরকার শুধু ভাতাতেই রয়েছে, কোনো ধরনের কর্মসংস্থান তাদের চাকরি নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। ফরেস্ট করে বিক্ষোভের কথা তারা। আর কত রকমভাবে বিক্ষোভ করলে সরকারের টনক নড়বে? বারবার আইনের চড় খাচ্ছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসছে। ডিএর জন্য দেখুন কোনো হেলদোল আছে? নির্লজ্জের মতো কথাবার্তা বলে যাচ্ছে। এনএসকিউএফ টিচার, এমএসকে, এসএসকে, প্যারা টিচার, শিক্ষাবন্ধু, আইটিসি কম্পিউটার থেকে শুরু করে যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে এই সিভিল ডিফেন্সের যারা, তারা তাদের অধিকার পাচ্ছে না, বাধ্য হয়ে তারা জামা খুলে প্রতিবাদ করছে। এতে কি টনক নড়বে? প্রোটেস্ট করতে হবে। তবে অনুরোধ একটাই করব, এই যে সরকার চলছে, এই সরকারকে যতক্ষণ না আপনি চেঞ্জ করতে পারবেন এই দুরবস্থা থেকে মুক্তি পাবেন না। তবে এই সরকারকে চেঞ্জ করে কেন্দ্রে যে সরকার চলছে তাকে যদি নিয়ে আসা হয়, ওই একই হবে, কড়া থেকে চুলোই পড়তে। বিকল্প সরকার আমাদেরকে সুযোগ দিন, যেগুলো আছে সমস্যা সিস্টেমেটিক সায়েন্টিফিক ওয়েতে আলোচনার ভিত্তিতে এই সমস্যাগুলো সমাধান করব। সমকাজে সমবেতন, সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেটাকে মান্যতা দিয়ে ধাপে ধাপে সমস্ত সমস্যা সমাধান করে দেবো। আচ্ছা, জেইউপি সিপিএম এর সাথে বৈঠক করেছে, এবার মিমের সাথে বৈঠক করছে। অনেকেই প্রশ্ন করছে সিপিএম ভরপুরের মতন বাঁচতে চাইছে। আপনাদের সাথে সম্ভবত সিপিএম একটা আলোচনা পর্ব চলছে। আমাদের সাথে চলছে তো, মিডিয়ার মাধ্যমে তো আমরা বলছি, আজকে বলছি। এবার সেলিম সাহেব কার সাথে বৈঠক করবে না করবে সেটা আমি ডিসাইড করে দিতে পারি না, আমি নির্দিষ্ট করে দিতে পারি না। আচ্ছা, জেইউপির সঙ্গে সম্পর্ক নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। আপনারা কি কোনোভাবে জেইউপির সঙ্গে জোট করার পরিকল্পনা করছেন? আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, সেখানে নিশ্চিতভাবে জেইউপি নিয়ে আলোচনা হবে। কারণ ইতিপূর্বে আলোচনা করেনি, এজন্যই জেইউপি পার্টির প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান স্যার যিনি আছেন তিনি বেশ কিছু অবান্তর কথা বলেছিলেন, সাম্প্রদায়িক কথা আমাদের মনে হয়েছিল, সেই জন্য আমরা তার কাছ থেকে এড়িয়েছিলাম। তিনি 31শে জানুয়ারি তার বিগত দিনে যে সমস্ত মন্তব্য করেছেন তিনি প্রত্যাহার করে নিয়েছেন, ক্ষমা প্রার্থী হয়েছেন। স্বাভাবিকভাবে তাহলে আলোচনা করাই যেতে পারে। আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, এই বিষয়টা নিয়ে থাকবে। এসআইআর নিয়ে যারা কাজ করলো, ইআরও, এইআরও এবং বিএলও, তাদের টাকা এখনো রাজ্য মেটাচ্ছে না। কমিশন আবার চিঠি দিয়ে বলছে এদের টাকা দিন, এরা তো কাজ করছে। দেখুন, এই যে এসআইআর পর্বে যা নাটক চলছে, বিজেপি তৃণমূল মিলে এই নাটক তৈরি করছে, সামনে শুধু নির্বাচন কমিশনকে দাঁড় করিয়ে রেখেছে, এর বাইরে আর কিচ্ছু হচ্ছে না। ওই বিএলওদেরকে বলা হয়েছে এবার ভোটার স্লিপ দিতে হবে। এতদিন তো ভোটার স্লিপ পার্টি কর্মীরা দিত, বিএলওদেরকে কমিশন নির্দেশ দিতে স্বচ্ছতা আনতে ভোটার স্লিপ এবার বাড়ি বাড়ি দেবে বিএলওরা। তোর পার্টির পক্ষ থেকে তো দেওয়া হয়, সেটা থাকবে, তাতে তো কোনো সমস্যা নাই। আর বিএলও যদি ভোটার স্লিপ ভোটারদের বাড়িতে পৌঁছে দেয়, নিশ্চিতভাবে আপনি জানে রাখবেন তারও সাম্মানিক সরকার প্রোভাইড করবে, সেই ইসিআইয়ের মাধ্যমে হোক, সেন্ট্রাল গভর্নমেন্টে হোক আর স্টেট গভর্নমেন্টে হোক, তার সাম্মানিক নিশ্চিতভাবে পাবে। ফাইনাল ভোটার লিস্ট 14 তারিখে পাবলিশ না হওয়ার সম্ভাবনা প্রবল, দিন দিন বেড়ে যাচ্ছে। এখনো 4 লক্ষ শুনানি বাকি রয়েছে। ভোটার তালিকা প্রকাশ যদি সঠিক সময় না হয়, ভোট কি পিছিয়ে যাবে? রাষ্ট্রপতি শাসন হওয়ার সম্ভাবনা আছে? আমার ওই বিষয়ে অতটা জানকারি নাই। এতটুকু জানি, নির্দিষ্ট সময়ের পরেও যদি 6 মাস এক্সটেন্ড হয় কোনো গভর্নমেন্ট, ভোট কথাই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে নির্বাচিত একটা সরকারের বিরুদ্ধে, সেটা আমি পক্ষপাতী না। আমি তৃণমূলের কঠোর সমালোচক। গণতন্ত্রকে মান্যতা দিতে হবে। বরঞ্চ নির্বাচন কমিশনের কাজ হবে ভোট চুরিকে আটকায়, ভোট চুরি আটকে দিক, সবটা অসুবিধা ক্লিয়ার হয়ে যাবে, পিকচার ক্লিয়ার হবে। জেইউপির সঙ্গে জোট নিয়ে বামফ্রন্টের একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে শরিক দল যারা আছে তারা তীব্র বিরোধিতা করেছে এই জোট নিয়ে। তাহলে জেইউপির সাথে যদি আপনারা জোট করেন, তাহলে বামের সঙ্গে কি জোট আদৌ সম্ভব? সময় কথা বলে দাঁড়ান না, আর তো ধৈর্য হলে হবে না তো, অনেক দিন এখন একটু সময় আছে। গণনা কেন্দ্র এতদিন পর্যন্ত কলেজ বা স্কুলগুলোতে হতো, কিন্তু কমিশন বলছে এবার গণনা কেন্দ্র হবে জেলা শাসকের দপ্তর অথবা মহকুমা শাসকের দপ্তর। আপনারা একটা পলিটিক্যাল পার্টি, কিভাবে দেখছেন এটা? আমি এটা স্বাগত জানাচ্ছি। এই নির্বাচন কমিশনের এই পদক্ষেপটাকে আমরা স্বাগত জানাচ্ছি। সম্ভবত 117টা কেন্দ্র করছে। ফার্স্ট চয়েস হচ্ছে ডিএম অফিসগুলো, ওখানে জায়গার যদি সংকুলন হয় তার পরিবর্তে এসডি অফিসগুলোতে। সরকারি অফিসে করলে এই যে গণনা কেন্দ্রে যে হিংসা চালানো হয়,
গণনা কেন্দ্রের আশেপাশে যারা থাকে তাদের মধ্যে যে আক্রমণ হয়, এক প্রকার গুন্ডা রাজ চলে, মাফিয়া রাজ চলে, এটা বন্ধ হবে। স্বচ্ছতার সাথে গণনা হবে, এটাকে আমি ওয়েলকাম করছি। এক দফায় ভোট হলে আপনারা প্রস্তুত? কমিশন বলছে আমরা দিল্লি জানতে চাইলে এক দফা বলবো। আমার কথা বাদ দেন, আমার রাজ্যের যিনি এখন চিফ মিনিস্টার আছেন, আমি যদি ভুল না বলি, তিনি বারবার সওয়াল করেছিলেন এক দফা ভোটের জন্য। এক দফা ভোটের আমি পক্ষে, তবে সাথে সাথে এই কথা বলি, উপযুক্ত পরিকাঠামোর দরকার লাগবে। নাহলে সকাল 6-7টা থেকে ভোটার লাইন হবে, এক দফা ঘোষণা করে দিয়ে বেলা 10টা ইভিএম মেশিন পৌঁছাচ্ছে, ও কাজ না হয়। পর্যাপ্ত পরিমাণে ফোর্সও দিতে হবে, সেই ফোর্সের কি অ্যারেঞ্জমেন্ট করতে পারবে? শুধু এক দফা যতটা বলতে সহজ, ততটাই কিন্তু করতে কঠিন হবে। তবে আমি চাই স্বল্প দিনের মধ্যে ভোট হয়ে যাক। খুন খারাপি, হিংসা, মারামারি দেখবে যাবে শর্ট টাইমের মধ্যে হবে। আমি হিংসা মারামারির পক্ষে নয়, কিন্তু অনেক কমবে একটা। দ্বিতীয় কথা হচ্ছে, এই ভোট করে না পড়াশোনা, না শিক্ষা দীক্ষা, না কাজ কাম, সব লাটে উঠে যায়। অল্প দিনের মধ্যে ভোট হোক, পাঠ শেষ। যাকে মানুষ চাইবে তারা সরকার গঠন করুক, বাংলার মানুষের জন্য ভালো করুক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে, পদ্মশ্রী পাচ্ছে। আজ সুকান্ত মজুমদার তার বাড়িতে গেছে। এখন কে কার বাড়িতে যাবে, কে পদ্মশ্রী পাবে, এতটুকুই বলবো, বাংলা থেকে একজন পাচ্ছেন, বাংলার জন্য এটা গৌরবময় দিন। থ্যাংক ইউ।